এখন দেখেন তো সাউন্ড আছে? সাউন্ড আছে এখন? সাউন্ড দেখেন তো, সাউন্ড ঠিক আছে কিনা এখন? সাউন্ড আসছে? সাউন্ড আসছে বস? হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভেক্টরের যে সূত্রগুলো আছে, যোগের সূত্র, ভেক্টর যোগের সূত্র, সেটা নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা করব এবং এটা সংক্রান্ত কিছু বেসিক থেকে মডারেট লেভেল পর্যন্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব ওস্তাদ। ঠিক আছে? তো আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেই বিষয়টা আমাকে একটু জানাই দিবেন ওস্তাদ। আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেই বিষয়টা আমাকে একটু জানাই দিবেন। হ্যাঁ, মুনতাসির আমাদের সাথে আছে, আমি দেখতে পাচ্ছি। মুনতাসির আমাদের সাথে আমাকে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রভা আছে, আলিফ আছে, মিতু আছে, পিয়াস আছে। ওকে 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 ওকে, আচ্ছা। তো আমরা আমরা আমাদের আলোচনা শুরু করি ওস্তাদ। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলবো ওস্তাদ। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো ওস্তাদ। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনে কি বলা আছে সেটা আমরা একটু দেখব। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনে কি বলা আছে সেটা আমরা একটু দেখবো ওস্তাদ। দেখেন যে এইখানে বলা আছে ওস্তাদ, দেখেন ভালো করে খেয়াল করেন। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনে বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা যদি তিনটি ভেক্টরকে সূচিত করা যায়, তাহলে একটা ত্রিভুজ আমরা আগে আঁকে ফেলি। ঠিক আছে, একটা ত্রিভুজ আমরা আগে এঁকে ফেলি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের তিনটি বাহু দ্বারা যদি তিনটা ভেক্টরকে সূচিত করা যায়, তবে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি, একই ক্রমে সেম অর্ডারে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা সূচিত হবে। বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা সূচিত হবে না বলে এখানে নির্দেশিত হবে লিখলে খুব ভালো হবে। হ্যাঁ, নির্দেশিত হবে। ঠিক আছে, তাহলে দেখেন এটা একটা ভেক্টর ধরে নিলাম এ বি সি। এখন এই ভেক্টরের এইটা একটা ভেক্টর ধরলাম, এই একটা ত্রিভুজ এ বি সি, এটা ধরে নিলাম পি ভেক্টর, এটা ধরলাম কিউ ভেক্টর। হ্যাঁ, এবং খেয়াল করে দেখেন এইটা ধরলাম আর ভেক্টর। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা বলতে পারি এই যে খেয়াল করেন পি আর কিউ ভেক্টরটা কি সেম অর্ডারে সূচিত আছে না? দেখেন এই দিক থেকে পি, এই দিক থেকে কিউ। পি আর কিউ ভেক্টরটা কি সেম অর্ডারে আছে না ওস্তাদ? পি আর কিউ ভেক্টরটা কোন অর্ডারে আছে? একই অর্ডারে আছে না ওস্তাদ? তাইলে এর বিপরীত দিকে, বিপরীত অর্ডারে যেটা আছে আর, এটা কি হবে? এই দুইটার লব্ধি নির্দেশ করবে। এই লব্ধি, ঠিক আছে, এই লব্ধি কথাটার অর্থ হলো যোগফল। ভেক্টরের যোগফলকে আমরা আসলে কি বলি? লব্ধি বলি। ভেক্টরের যোগফলকে আমরা কি বলি? লব্ধি বলি। তাহলে এইটা হচ্ছে, এইখানে আমি তাহলে কি লিখতে পারি? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি? আর। আমি লিখতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো। এইটুকু আমি কি বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? ওকে, মুনতাসির বলেছে বুঝতে পেরেছে। বাকিরা একটু জানান আপনারা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার?
ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ওকে, খেয়াল করেন খেয়াল করেন। তাহলে আমরা এটা বুঝলাম পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এইবার দেখেন, এইবার দেখেন, আরেকবার বুঝাবো, আরেকবার বুঝাই, খেয়াল করেন। যদি একটা ভেক্টরকে, একটা ত্রিভুজকে তিনটা ভেক্টর দ্বারা আমরা, একটা ত্রিভুজের তিনটা বাহুকে তিনটা ভেক্টর দ্বারা আমরা নির্দেশন করব, ডিটারমাইন করব, তাহলে এইখানে এই যে তিনটা বাহু যে আছে, এই তিনটা বাহুর ভিতরে দুইটা বাহু যেই ভেক্টরকে নির্দেশ করে, এই দুইটা ভেক্টর একই ক্রমে সেম অর্ডারে, দেখেন এই যে পি, এই যে কিউ, আর এটা কি অপোজিট অর্ডারে কাজ করতেছে না? তাহলে এই দুইটার যে লব্ধি, এই দুইটার লব্ধি, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল এই অপোজিট অর্ডারে যেটা কাজ করতেছে সেটা দ্বারা ডিটারমাইন্ড হবে। এটাই বুঝাইছে ওস্তাদ। এবার বুঝতে পারছেন? এইবার বুঝতে পারছেন? যে বলছিলেন একটু আগে বুঝেন নাই সে আমাকে বলবেন যে বুঝতে পারছেন কিনা। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তাহলে এইবার খেয়াল করেন, এরপর আমরা এইটা নিয়ে আমরা আরেকটু আলাপ আলোচনা করি। তাহলে 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 আমরা যেটা বুঝলাম সেটা হলো, যদি একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা ত্রিভুজের এই বাহুটা পি, এই বাহুটা কিউ, আর অপোজিট এই বাহুটা আর, তাইলে এই দুইটা সেম অর্ডারে, এইটা অপোজিট অর্ডারে, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। তাইলে এখন এই তিনটা যদি সেম অর্ডারে থাকে তাইলে কি হবে ওস্তাদ? তিনটা যদি সেম অর্ডারে থাকে, এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, এই দিক বরাবর আর, তাহলে দেখেন এই পি, তাহলে পি, এই তিনটা কি সেম অর্ডারে আছে না? সেম অর্ডারে আছে, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, এই দিক বরাবর থাকলে শুধু আর হইতো, অপোজিট বরাবর এইটা যদি আর হয়, এইটা যদি আর হয়, তাহলে এই উল্টা পাশেরটা কি হবে? মাইনাস আর হবে ওস্তাদ। অতএব পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমি কোন কথাটা লিখতে পারি ওস্তাদ? স্ক্রিন ব্লার হচ্ছে, একজন বলছে স্ক্রিন ব্লার হচ্ছে। ব্লার হচ্ছে কি? ব্লার হইলে আমাকে একটু বলেন। দেখেন, তাহলে এখন খেয়াল করেন, এইখান থেকে আমি কোন কথাটা লিখতে পারি? নোট, যদি তিনটি ভেক্টরকে, যদি তিনটি ভেক্টরকে ত্রিভুজের তিন বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা যায়, তবে একই ক্রমে সূচিত করা যায়, তবে তাদের লব্ধি শূন্য হবে। এই হইল বিষয়। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পেরেছি? বুঝতে পারছি কিনা? আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? আমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা ওস্তাদ? এই তন্ময় বলছে ব্লার হচ্ছে, এই একটু দেখেন তো ব্লার হচ্ছে কিনা।
আচ্ছা, আবির আমাদের সাথে আছেন, অসাধারণ একজন গণিত শিক্ষক, আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের গণিত শিক্ষক। তার প্রত্যেকটা ক্লাস ইনসাইটফুল হবে, আপনারা প্রত্যেকটা ক্লাস দেখবেন এবং আপনারা গণিত খুব ভালোভাবে শিখবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি ওস্তাদ, আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স লেভেলে যাইতে চান, ম্যাথমেটিক্সের কোনো বিকল্প নাই। যে ম্যাথমেটিক্স জানবে সে ফিজিক্স জানবে, সে ইঞ্জিনিয়ারিং জানবে, সে কেমিস্ট্রি জানবে। কিন্তু যে ম্যাথমেটিক্স জানে না, সে ফিজিক্সও বুঝবে না, সে কেমিস্ট্রিও বুঝবে না, সে ইঞ্জিনিয়ারিংও বুঝবে না। একদম সহজ কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝাইতে পারছি? ম্যাথমেটিক্স ভালো করে বুঝতে হবে। ম্যাথমেটিক্সের উপর দাঁড়ায় আছে অনেক কিছু ওস্তাদ, ম্যাথমেটিক্স ভালো করে বুঝবেন ওস্তাদ। ওকে, এবার দেখেন, ক্যামেরার ফোকাস চেঞ্জ করতে হবে। ক্যামেরার ফোকাসে কি সমস্যা হয়েছে? এবার দেখেন তো ঠিক আছে কিনা, আশা করা যায় ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। আমরা এখান থেকে একটু সামনের দিকে অগ্রসর হব। সামনের দিকে কি? আপনি 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 বলবেন যে ওস্তাদ আপনি এটা শিখাইলেন যে একই ক্রমে যদি সূচিত থাকে তাহলে এদের লব্ধি শূন্য হবে। এটা আমরা কেমনে জানবো? এটা আমরা কোথায় দেখব, কিভাবে দেখব? আমি আপনাদেরকে বলি ওস্তাদ, আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, ঠিক আছে? একটু খেয়াল করেন তো। ধরেন, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, একটু তো ব্লারের সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখতেছি, হ্যাঁ। এবার ঠিক আছে, আশা করা যায়। এবার দেখেন তো, এবার ঠিক আছে, এবার আর সমস্যা হবে না। আচ্ছা, ভালো করে খেয়াল করবেন। দেখেন, ধরেন আপনি কক্সবাজার গেছেন, কক্সবাজার যাওয়ার পরে আপনি কি করলেন? সেই জায়গায় বিভিন্ন ফটোগ্রাফার থাকে না, তাদেরকে বললেন যে এই আমার পিছনে সমুদ্র রেখে একটা সুন্দর করে ছবি তুলো তো। এভাবে আপনি একটা ছবি তুললেন। ছবি তোলার পরে সেই ছবিটা আপনার এতই পছন্দ হয়েছে, আপনি চিন্তা করলেন যে এই ছবিটা আপনি সুন্দর করে বান্দায় রাখবেন। তো সুন্দর করে ছবিটা যখন আপনি বান্দায় রাখবেন, আপনি কিভাবে ছবি বাঁধাই করেন বলেন তো? আপনি ছবি কিভাবে বাঁধাই করেন? এরকম একটা ফ্রেম নেন, ফ্রেমের ভিতরে, তাই না? ফ্রেমের ভিতরে এই ধরেন হইল আপনি, ঠিক আছে? এই যে হইল আপনি, হ্যাঁ। এই যে আপনি, এখন আপনি এই ছবিটা আপনার অনেক পছন্দ হয়েছে, আপনি এটা বাঁধাই করে রাখবেন। বাঁধাই করে কোথায় রাখবেন? এরকম একটা হইল পেরেকের উপর আপনি এরকম সুতা দিয়ে আপনি ছবিটা ঝুলায় রাখেন, তাই না? আপনি এরকম পেরেকের মধ্যে একটা হচ্ছে পেরেকের উপর একটা সুতা দিয়ে এই ছবিটা আপনি কি করেন? ঝুলায় রাখেন, তাই না? এই ঝুলায় রাখার সময় আপনি দেখেন তো, খেয়াল করে দেখেন যে এই হইল পেরেক, ঠিক আছে? এই ছবির ফ্রেমের ওজনটা কোন দিকে? ভালো করে খেয়াল করেন। ছবির ফ্রেমের ওজনটা কোন দিকে? নিচের দিকে। যখন নিচের দিকে ওজন কাজ করে তখন এই দিক বরাবর সুতা টুইটা টান হয়ে কাজ করে না? তাহলে এইটা ধরিলাম T1, এইটা T2, ঠিক কিনা? এইটা T1, এইটা T2, ক্লিয়ার? এইবার খেয়াল করেন, যখন এই T1 আর T2 থাকবে তখন এই যে পেরেকটা কোন দিকে বল প্রয়োগ করবে? এই সুতার ঠিক বিপরীত দিকে এই পেরেক একটা বল প্রয়োগ করবে না, টান প্রয়োগ করবে, সেটা ধরলাম T3, ঠিক আছে? এখন এই যে কনফিগারেশনটা, এটা আমি আলাদা করে আঁকি, হ্যাঁ।
T3 এই T1 এই T2 T1 T2 আর এই হইল T3 ঠিক আছে এখন আপনি যেটা করবেন আপনাদেরকে আমি শিখিয়েছি না ওস্তাদ আপনাদেরকে আমি একটা জিনিস শিখিয়েছি না সেটা কি বলেন তো সেটা হচ্ছে প্যারালাল শিফট শিখাইছি না এই T2 টারে উপরে নিয়ে আসেন এর সমান্তরালে আর T1 টারে পিছনে নিয়ে যান তাহলে এইটা T1 এইটা T2 এইটা T3 দেখেন তো এই তিনটা সেম অর্ডারে আছে কিনা ভেক্টর শিফট কি করা যায় ওস্তাদ ভেক্টর শিফট আমরা শিখছি এই তিনটা সেম অর্ডারে আছে কিনা এইজন্য T1 প্লাস T2 প্লাস T3 এই তিনটা যখন 0 হয় এইজন্য ছবির ফ্রেমগুলা সুন্দর করে আপনার দেয়ালে ঝুলে থাকে এটা কোনো দিকে পড়ে যায় না ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বুঝাইতে পারছি আপনারা বুঝতে পারছেন কিনা আপনারা বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ সাউন্ড প্রবলেম হচ্ছে আচ্ছা এবার দেখেন আচ্ছা খেয়াল করেন আচ্ছা এইবার খেয়াল করেন এখন আমরা আরেকটা সূত্রে চলে আসবো সেটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র পলিগোনাল ল অফ ভেক্টর অ্যাডিশন ভেক্টর যোগের বহুভুজ সূত্র বা পলিগোনাল ল অফ ভেক্টর অ্যাডিশন ঠিক আছে তাহলে এইবার খেয়াল করেন পলিগোনাল থ্যাংক ইউ সো মাচ আবির থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আবির স্যার আমাকে থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন ওকে আরেকবার বুঝাবো আচ্ছা আরেকবার বুঝাই খেয়াল করেন আমি যেই কথাটা বলতেছিলাম যে দেখেন যে ধরেন আপনার বাসায় যে এই যে ছবির ফ্রেমগুলা ঝুলে থাকে এটার উপর দিয়ে এরকম একটা তার থাকে বা সুতা থাকে এখন সুতাটা দেখা যায় না কারণ এটা ছবির পিছনে থাকে কিন্তু মেকানিজম একই কিছু কিছু ছবিতে আবার হুক থাকে যাই হোক তো এইটা যখন এরকম আপনি একটা পেরেকের মধ্যে ঝুলায় দেন তখন এই ছবির ফ্রেমের ওজনটা নিচের দিকে কাজ করে তখন এই সুতাটা টান 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 হয়ে থাকে না ওস্তাদ তাহলে এটা যখন টান টান হয়ে যখন থাকবে তখন দেখেন এই দিক বরাবর টান বলটা কাজ করবে এই দিক বরাবর টান বলটা কাজ করবে আর পেরেক ঠিক আছে এটাকে নালিফাই করার জন্য উপরের দিকে একটা বল প্রয়োগ করবে ঠিক কিনা তো এই কনফিগারেশনটারে আমি উঠায় নিয়ে এইখানে আঁকছি দেখেন এই যে T3 এটা T1 T2 এখন দেখেন এই T2 রে আমি প্যারালাল শিফট করে উপরে উঠাইতে পারি না এই T2 আর T1 রে কোলিনিয়ার শিফট করে পিছনের দিকে পিছায় নিতে পারি না আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম ওস্তাদ ওকে তন্ময় আছে আমাদের সাথে তন্ময় আমার পুরানো বন্ধু এই দেখা হবে তুই ঢাকা কবে আসবি ঠিক আছে তো অসাধারণ ফিজিক্স টিচার যাই হোক এই T2টা আমরা উপরে প্যারালাল শিফট করলাম আর T1টারে আমি পিছনে নিলাম তাহলে এই যে কনফিগারেশনটা হইলো এই দেখেন তিনটা সেম অর্ডারে আছে না তাহলে T1 + T2 + T3 = 0 বুঝাইতে পারছি ক্লিয়ার ওকে এইবার দেখেন একটি বহুভুজের বাহুগুলো দিয়ে যদি ভেক্টর সূচিত করা যায় তবে একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা নির্দেশিত হবে সূচিত এতবার লিখলে না আমি আসলে আগে এটা বানাইছিলাম তো এই খেয়াল করিনি যে এই জায়গায় এতবার সূচিত না লিখে নির্দেশিত লিখি হ্যাঁ একটু ধরেন একই কথা বারবার লিখলে না শুনতে কেমন জানি শোনা যায় ভুল হবে না ঠিক আছে ওকে কালকে আয় আচ্ছা ভুল হবে না কিন্তু জিনিসটা হবে কি ধরেন হচ্ছে একটু শুনতে খারাপ শোনা যাবে তো এখন বহুভুজের বাহুগুলো দিয়ে যদি ভেক্টর তবে একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অপশিষ্ট ভেক্টরটি দ্বারা নির্দেশিত হবে তাহলে দেখেন আমি যদি একটা বহুভুজ আঁকি বহুভুজ মানে কি আমরা সাধারণত ধরেন চতুর্ভুজ পর্যন্ত নাম আছে এরপরে পঞ্চভুজ ষড়ভুজ এগুলো হলো বহুভুজ ঠিক আছে তিনের অধিক হইলেই আমরা হইলো এটারে বহুভুজ আসলে ত্রিভুজ এক ধরনের পলিগন দুইয়ের অধিক আছে না দুইয়ের অধিক থাকলেই অনেক ঠিক আছে বহু
তো আমরা ধরে নিলাম এরকম একটা আঁকলাম বহুভুজ, সরি তাহলে এইখানে দেখেন ধরে নিলাম এইটা হইল পি, এইটা হইল কিউ, এইটা আর, এইটা এস, এইটা টি, এগুলো সব একই দিকে, এই 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 এই, আর এইটা ধরে নিলাম এইভাবে কাজ করতেছে, এটা ধরলাম ইউ। এখন দেখেন এইটার এই যে প্রত্যেকটা আছে যারা একই ক্রমে সূচিত, এই প্রত্যেকটা যারা একই ক্রমে সূচিত তাদের লব্ধি নির্দেশ করতেছে অপোজিট ক্রমে সূচিত যেটা সেটা। তাহলে এই একই ক্রমে সূচিত কে কে আছে? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি ইজ ইকুয়াল টু কি হবে? ইউ হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? এই তো ঠিক আছে। তো এখন তাহলে দেখেন এইটা কিভাবে হইলো সেটা আমি একটু দেখাবো। ওই যে একটু আগে ত্রিভুজ সূত্র পড়ছেন না, কনসেপ্ট একই। ত্রিভুজ সূত্র যে পড়ছেন কনসেপ্ট একই। আসলে যে আমরা তিনটা সূত্র পড়ি না, একটা ত্রিভুজ সূত্র, একটা বহুভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র, ওর বেজ ওই ত্রিভুজ সূত্রই। বুঝাইতে পারছি? আমি দেখাবো কিভাবে। দেখেন ধরেন ওই যে বহুভুজটা আরেকবার আঁকি, আরেকটা বহুভুজ আঁকি, খেয়াল করেন। পি কিউ আর এস টি আর অপোজিট অর্ডারে ইউ। এটা না দেখেন ভালো করে খেয়াল করেন, আমরা এখানে একটু সুন্দর করে খেয়াল করেন ওস্তাদ, এই কালার দিয়ে দেখি। দেখেন আমরা যদি পি থেকে কিউ এর দিকে এইখানে একটা ইয়াটা নিই, দেখেন এই দুইটা সেম অর্ডারে, এটা অপোজিট অর্ডার, তাহলে ত্রিভুজ সূত্র পড়ে গেল না? তাহলে এইটা কি পি আর কিউ এর লব্ধি হবে না? তাহলে এইটা হইল পি প্লাস কিউ। বুঝাইতে পারছি? তাহলে এইটা পি প্লাস কিউ, এইটা আর, এই ত্রিভুজটা খেয়াল করেন, এই দুইটা অপোজিট অর্ডারে পি প্লাস কিউ, এইটা মান আর এইটা আর, তাহলে অপোজিট অর্ডারে কে? এইটা। তাহলে এইটা কি হবে? পি প্লাস কিউ প্লাস আর, ঠিক কিনা? এরপর এইখান থেকে এইটা, এই দুইটা, এই দেখেন এস আর এই যে পি প্লাস কিউ প্লাস আর, এই দুইটা সেম অর্ডারে। আমি একটু এই কলম দিয়ে দেখাই, দেখেন এই দুইটা সেম অর্ডারে আর এইটা অপোজিট অর্ডারে না? এই যে এই দুইটা পি প্লাস কিউ প্লাস আর, এই দুইটা এইটা আর পি প্লাস কিউ প্লাস আর আর এস একই অর্ডারে, আর এটা অপোজিট অর্ডারে না? তাহলে এইটা হবে কি? এইটা হবে পি পি কি এখানে লেখা ওঠে না, প্লাস কিউ প্লাস আর, কি ব্যাপার, প্লাস এস আর টি ইউ। তাহলে কি ওইটা সমান হবে? বুঝাইতে পারছি? তাইলে ইউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? এটা বুঝতে পারছেন কিনা আপনারা? আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? আবির আছে আমাদের সাথে, মোহাম্মদ আবির মাহমুদ। আবির এ হইলো আমাদের ম্যাথ টিচার আবির না?
আরেকটা ছেলে আবির মাহমুদ, হি ইজ এ ভেরি গুড বয়, এবং সেও একজন শিক্ষক আমার খুবই পছন্দের। যাই হোক, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? এমন কেউ আছে বুঝেন নাই? এমন কেউ আছে বুঝেন নাই? না বুঝলে আমি আবার বুঝাবো, না বুঝলে আবার বুঝাবো। এগুলা ইজি, ঠিক আছে? এগুলো আসলে ইজি, ভেরি ইজি। আচ্ছা, এইবার খেয়াল করেন, এইবার খেয়াল করেন, আমরা সামনের দিকে অগ্রসর হব। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা, একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত করা যায়, তবে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে বলছে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, তাহলে আমার একটা সামান্তরিক আঁকা দরকার, তাই না? একটা সামান্তরিক তো আমার অবশ্যই আঁকা দরকার। একটু মোটা করে দিই, হ্যাঁ, সামান্তরিক আমার কি অবশ্যই আঁকা দরকার। সামান্তরিকটা সুন্দর হয় নাই, তাই না? এই সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, ধরে নিলাম এই একটা বাহু, এই আরেকটা বাহু। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর সূচিত করা হয়েছে। এইটাকে ধরলাম পি ভেক্টর, এইটাকে কিউ ভেক্টর। দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর সূচিত করা হয়েছে। তাহলে বলছে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ, তাহলে এই বিন্দুতে আমি যদি একটা কর্ণ আঁকি, এই বিন্দুতে অঙ্কিত কর্ণ, অঙ্কিত কর্ণ এই পি আর কিউ এর লব্ধি নির্দেশ করবে। এই অঙ্কিত কর্ণর আমি একটা যদি নাম দিলাম আর, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এটাই হচ্ছে সামান্তরিক সূত্র, এটাই ভেক্টর যোগের কি সামান্তরিক সূত্র। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? এটাই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ওস্তাদ। হ্যাঁ, এইবার খেয়াল করেন, এই যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ঠিক আছে, এই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, আমি একটু আগে একটা কথা বলছিলাম, এগুলো সব জন্ম হয়েছে ত্রিভুজ সূত্র থেকে, ত্রিভুজ সূত্রটা মডিফাই করে করে হয়েছে। আপনি বলবেন যে কিভাবে? হ্যাঁ, আপনি একটা কথা বললেই হলো নাকি? আমরা কি জানি, ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। তাহলে এই যে কিউ, যেই কথা, কিউটারে উঠায় যদি আমি এইখানে নিয়ে আসি, কল্পনা করেন কিউটারে উঠায় আমি যদি এইখানে নিয়ে আসি, ধরেন এইটা হইল কিউ, এটা কিউ, তাহলে দেখেন পি আর কিউ এটা সেম অর্ডারে আর অপোজিট অর্ডারে, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। ভালো করে বুঝতে পারছেন? এই যে কিউটারে আমি এইখানে নিয়ে আসছি, তাহলে এই যে পি আর কিউ সেম অর্ডারে, আর এই যে অপোজিট অর্ডারে কি আর। বুঝছেন? বুঝতে পারছেন? আমার তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমাদেরকে কি বলছে ওস্তাদ? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমাদেরকে কি বলছে? আচ্ছা, আবিদ বলছে সংজ্ঞাটা সম্পূর্ণরূপে সঠিক নয়। সঠিক সংজ্ঞাটা আমাকে একটু জানান। আমার ভুল থাকতে পারে ওস্তাদ, আমার যে কোনো জায়গায় ভুল থাকতে পারে, আই ওয়েলকাম। আমার যদি কোথাও ভুল থাকে আপনি সসম্মানে সুন্দর করে আমাকে ধরায় দিবেন, আমি শিখে নিব ওস্তাদ। আমার ভিতরেও অনেক ভুল আছে, আমি যে সব জানি তা না, আমি শিখতেছি, প্রতিনিয়ত শিখতেছি, অসংখ্য ভুল আছে, এবং এখান থেকে আমি শিখে শিখে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমি আবার বলি যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু দিয়ে যদি দুইটা ভেক্টর সূচিত করা যায়, তাইলে তাদের ওই বিন্দু থেকে যদি একটা কর্ণ আঁকি, তাহলে সেই কর্ণ ওই যে ভেক্টর দুইটা তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখন এইটা তো আর ভেক্টর, এখন আমি এই আর ভেক্টরের মানও বের করব এবং আর ভেক্টরের দিকও বের করব। আর ভেক্টরের মানও আমি বের করব, আর ভেক্টরের দিকও আমি বের করব। কিভাবে করব চলেন আমরা একসাথে মিলে এটা বের করি। খেয়াল করেন, আমরা একসাথে মিলে এটা বের করব। খেয়াল করেন,
ভালো হয় নাই, আমি আরেকবার আঁকি সুন্দর করে। আচ্ছা সব সেম, সমস্যা নেই। দেখেন এই দিক বরাবর আমার পি, এই দিক বরাবর আমার কিউ, আর কোন দিক, আর হইল এটা, তাই না? এটা হইল আমার আর। ঠিক আছে, এখন আমি এই যে ভালো করে খেয়াল করেন এই যে আমার যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের আমি ওস্তাদ একটা নাম দেব, ও এ বি সি, এই হলো একটা সামান্তরিক। হ্যাঁ, এখন দেখেন এইখানে পি আর কিউ এর মধ্যবর্তী আমি একটা কোণ ধরব। পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমি নাম দিলাম আলফা। পি আর কিউ এর মধ্যবর্তী কোণের আমি নাম দিলাম কি? আলফা। এখন আমি যেটা করব যে ও এ কে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আমি একটু বর্ধিত করব ওস্তাদ, নির্দিষ্ট অংশ পর্যন্ত একটু বর্ধিত করতে চাই আমি এটাকে। হ্যাঁ, ধরেন একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত এটাকে বর্ধিত করব, এবং বি থেকে আমি একটা লম্ব টানব, এটাকে আমি দিলাম ডি বিন্দু। এই যে এই কালারের যেটা, এই যে নীল কালারের যেটা, এইটা দেখেন। এখন ভালো করে খেয়াল করেন, ত্রিভুজ ও বিডি তে, ত্রিভুজ ও বিডি তে, ত্রিভুজ ও বিডি তে ভালো করে খেয়াল করেন, ও বিডি তে এই অ্যাঙ্গেলটা কি? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি কি লিখতে পারি? ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। লিখতে পারি কিনা ওস্তাদ? এই যে ওবিডি তে, ওবিডি তে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আমি কি এটা লিখতে পারি ওস্তাদ? আমি অবশ্যই এটা লিখতে পারি, অবশ্যই 100 আমি এটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে, তাহলে এই যে পি, এটার দৈর্ঘ্য তাহলে কি হবে? এইটার দৈর্ঘ্য তার মান নির্দেশ করে, এটা পি ভেক্টর, তাহলে এর দৈর্ঘ্য কি হবে? পি। ভেক্টরের মানটা কি? পি। তাহলে এখন খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করেন, এই জায়গায় আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ বিএডি, একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ, এটা সাইডে লিখি একটু, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ বিএডি তে, সমকোণী ত্রিভুজ বিএডি তে, ঠিক আছে, বিএডি তে দেখেন ওসি ইজ ইকুয়াল টু এবি, আমি বলতে পারি ওসি যেই কথা এবি একই কথা, কারণ ওসির দৈর্ঘ্য যা এবির দৈর্ঘ্য তাই। তাইলে আমি এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাইলে আর এটা যদি আমার থেটা হয়, আলফা হয়, খেয়াল করেন এটা যদি আলফা হয় এটাও আলফা, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু ভূমি কোণটা এডি, ঠিক আছে, অতিভুজ কোণটা এবি, ভূমি হচ্ছে এডি, অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এবি, ঠিক কিনা? তাহলে এডি ইজ ইকুয়াল টু এবি কজ আলফা, অতএব এডি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। লিখতে পারি কিনা ওস্তাদ? লিখতে পারি কিনা? এইটুকু লিখতে পারি ওস্তাদ? আপনারা নিজেরা অনেক কথা বলতেছেন, আপনি আমারে বলেন, ক্লাস আমি যতটুকু আগাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন?
বুঝতে পারতেছেন ওস্তাদ? বুঝতে পারতেছেন কিনা? আচ্ছা, তাহলে এইটা আমি একটা পাইলাম। আবার সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? বিডি। অতিভুজ কোনটা? এবি। দেখেন এটা কিউ কজ আলফা কিভাবে, কারণ ও সি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু কি? কিউ। তাহলে বিডি বাই কি? এবি। তাহলে সাইন আলফা, সরি, বিডি ইজ ইকুয়াল টু এবি সাইন আলফা। অতএব বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, ভালো করে খেয়াল করেন, এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে এইখান থেকে আমি দুইটা ভ্যালু পাইছি, এই যে এডি আর বিডি। তাহলে এই জায়গায় দেখেন ওবি মানে কি? ওবি মানে কি? ওবি মানে আর। ওবি কি? এটা একটা দৈর্ঘ্য না? ওবি একটা দৈর্ঘ্য না? তাহলে আর এর মান কি হবে? শুধু আর হবে, তাহলে আর স্কোয়ার। আচ্ছা, ওডি, ওডি ওডি মানে কি? ও এ প্লাস এডি। ও এ প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে ও এ প্লাস এডি, ও এর মান কতটুকু? এই যে এতটুকু। এর সমান, এর মানের সমান, আমি কি বলছিলাম? দৈর্ঘ্য কি নির্দেশ করে? মান নির্দেশ করে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস এডি কি? কিউ কজ আলফা স্কোয়ার প্লাস বিডি কোনটা? এইটা বিডি ওস্তাদ, এইটা। তাহলে দেখেন বিডি হচ্ছে আমার কিউ সাইন আলফা এর স্কোয়ার। বুঝাইতে পারছি কিনা? তাহলে এখন দেখেন এই জায়গা থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে না? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সুন্দর। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার যদি কমন নেই এখানে, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। বলেন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু কত? 1 1। ও, একজন বলছে কিউ এর উপর ভেক্টর সাইন দিচ্ছি না কেন? খেয়াল করেন, আমি বলি, আমি এইখানে কি এগুলো সবগুলাকে মান হিসেবে নিছি না? দেখেন ওসি, এই যে ভালো করে একটু খেয়াল করেন, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন। এই যে ওসি, এটা কি? এইটুকু একটা দৈর্ঘ্য না? আমি ফার্স্ট লেকচারে কি বলছিলাম? যে কোনো একটা ভেক্টরের দৈর্ঘ্য তার কি নির্দেশ করে? মান নির্দেশ করে। তাহলে ওসি কিউ ভেক্টরের মান নির্দেশ করবে। তাহলে কিউ এর মান আমরা কিভাবে লিখব? শুধু কিউ লিখে। কিউ এর মান আমরা কিভাবে লিখব? শুধু কিউ লিখে। ঠিক আছে? আচ্ছা, মাহমুদ হাসান অনেক স্প্যামিং করছেন উনি। আচ্ছা, খেয়াল করেন, শুধু কিউ লিখে। আবার
এই যে এইখানে হলো পি, পি কোনটা এতটুকু না, তাহলে এইটা কি একটা দৈর্ঘ্য না, এটা একটা দৈর্ঘ্য না ওস্তাদ? আপনারা একটু খেয়াল করেন ক্লাসে। তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয়, এই দৈর্ঘ্যটা কি করবে বলেন তো? এই দৈর্ঘ্যটা তার কি নির্দেশ করবে? মান নির্দেশ করবে না? ও এ, এটা একটা কি দৈর্ঘ্য না? এটা পি এর মান নির্দেশ করবে। পি এর মান আমরা কিভাবে লিখি? শুধু পি লিখি না ওস্তাদ? বুঝেন নাই বিষয়টা? তাহলে খেয়াল করেন, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মানের সমীকরণ। হ্যাঁ, লব্ধির মানের সমীকরণ। লব্ধির মান ম্যাগনিটিউড of resultant ক্লিয়ার? এইটুকু ভালো করে বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তো? এটাই হলো লব্ধির মান। এই যে আর ভেক্টরটা বের করছিলাম না একটু আগে, এই যে আর, আর এটা কি? এটা হলো লব্ধি, এটা হলো লব্ধি বা রেজাল্ট্যান্ট। এখন এটা লব্ধির মান, ঠিক আছে? এই আরটা কি? লব্ধির মান। লব্ধির মানটা কি হবে? এটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, আরেকবার বললে ভালো হয়। দেখেন, আমি আরেকবার একটু দেখাই, আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন, একটু ক্লাসে মনোযোগ দেন, ভালো করে খেয়াল করেন। আমরা কি করছি? আমরা এই সামান্তরিকটাকে, এই সামান্তরিকের একটা নিচের যে বাহুটা, এটা একটু অগ্রসর করছি, এটা একটু বর্ধিত করছি, বর্ধিত করে এখান থেকে একটা লম্ব টানছি। লম্ব টানার পরে আমরা এই জায়গায়, এই যে এই ত্রিভুজটা আছে না, এই যে এই ত্রিভুজটা ভালো করে খেয়াল করেন, এই ত্রিভুজটারে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরছি, তাই না? এই পুরাটা এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে ওবি স্কোয়ার, এই ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন আমরা প্রথমে কি করছি? এইখানে আরেকটা ছোট্ট সমকোণী ত্রিভুজ আছে, দেখেন এখানে আরেকটা ছোট্ট সমকোণী ত্রিভুজ আছে, এই যে এইটা, এখানে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের এইটা যদি আলফা হয়, এটাও আলফা। কারণ কি? কারণ অনুরূপ কোণ না একটা, দুইটা, এই যে দুইটা সমান্তরাল বাহু, এইটা এগুলা অনুরূপ কোণ, ঠিক কিনা? তো এই যে এইটাও আর এটা অনুরূপ কোণ। এখন দেখেন, আমরা যদি এই সমকোণী ত্রিভুজের কজ আলফা নেই, কজ আলফা কি হবে? ভূমি বাই অতিভুজ, এডি বাই এবি, এডি বাই এবি। তাহলে এডি হলো আমার কি? আমার এই যে এই নিচেরটা, আর অতিভুজ এবি। এবি যেই কথা, ও সি একই কথা না? দৈর্ঘ্য একই না? তাহলে এবি ও সির যদি মান কিউ হয়, তাহলে এবির মানও কি হবে? কিউ হবে। তাহলে এডি ইজ ইকুয়াল টু এবি কস আলফা, এডি ইজ ইকুয়াল টু কিউ কস আলফা, ও সি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু কিউ। ঠিক একইভাবে সাইন আলফা যদি নেই, বিডি বাই এবি, তাহলে বিডি ইজ ইকুয়াল টু এবি সাইন আলফা, তাহলে বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ওস্তাদ। ঠিক আছে, এইটুকু নিয়ে নিছি। এবার দেখেন ওডি, ওডি কি? এই পুরাটা এখানে লিখতে পারি না? ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি স্কোয়ার দিছি, বিডি স্কোয়ার দিছি। ও এ মানে কি? পি। ও এ এটা একটা দৈর্ঘ্য, তাহলে এটা কি? পি এর মান, ঠিক আছে, পি। এডি কি? একটু আগে বের করছি, কিউ কজ আলফা। আর বিডি কি? কিউ সাইন আলফা। এখন এটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, পি 2a হইল পি, বি হইল কিউ কজ আলফা, বি স্কোয়ার কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আর এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কমন নিছি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কি? 1। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, তাহলে আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা হোল রুট। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ?
বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ আমাকে একটু বলেন, বুঝাইতে পারছি কিনা আমি? এইটুকু বুঝতে পারছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন, এবার ভালো করে খেয়াল করেন। এবার ভালো করে খেয়াল করেন। আচ্ছা দেখেন, এখন আমরা লব্ধির মানের সমীকরণ পাইছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। পি হইতেছে একটা ভেক্টর, কিউ হইল আরেকটা ভেক্টর, আর আলফা হইল পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু কি? আলফা ইজ ইকুয়াল টু পি ক্যাপ কিউ। পি আর কিউ এর মধ্যবর্তী কোণটাই হইল আমার কি? আলফা। বুঝাইতে পারছি? আলফা হইল পি ক্যাপ কিউ বা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন যদি যদি পি ইজ প্যারালাল কিউ হয়, পি আর কিউ যদি সমান্তরাল হয়, সমান্তরাল ধরেন এই দিক বরাবর, ধরেন হলো এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, এটা পি এটা কিউ, তাহলে পি ইজ প্যারালাল যদি কিউ হয়, তাহলে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু পি ক্যাপ কিউ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু পি ক্যাপ কিউ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। 0 ডিগ্রি না, কারণ চিন্তা করেন এই পিটারে কিউ এর উপর ফেলে দেন, মাঝখানে কোনো কোণ থাকবে, ধরেন এই দুটো একই, এখন এই দুইটারে এইভাবে নিয়ে আসেন, দেখেন মাঝখানে কোনো কোণ আছে, অ্যাঙ্গেল আছে? নাই, একই রকম দেখা যায় না? তাহলে এইটাই, বুঝাইতে পারছি? তাহলে এখন সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি। কস 0 এর ভ্যালু কত? 1। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এটার মান 1, তাহলে শুধু 2p কিউ থাকবে। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুট চলে যাবে, তাহলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দুইটা ভেক্টর যখন একটা আর একটা সমান্তরাল হবে, তখন লব্ধি হবে ওই দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান, মানের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে এইটাকে আমরা বলি লব্ধির সর্বোচ্চ মান। তাহলে প্রত্যেকটা আসলে এইটা কি? আসলে আর ম্যাক্স, সর্বোচ্চ। আর ম্যাক্স হইল লব্ধির সর্বোচ্চ মান। বুঝাইতে পারছি? এটাই হইল লব্ধির সর্বোচ্চ মান। ঠিক আছে, আর ম্যাক্স লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট। বুঝাইতে পারছি? লব্ধির সর্বোচ্চ মান। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন ওস্তাদ? লব্ধির সর্বোচ্চ মানের বিষয়টা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আশা করা যায় বুঝতে পারছেন। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু পি ক্যাপ কিউ কিভাবে হয়? ক্যাপ মানে এই যে এটা আগে পি ক্যাপ কিউ মানে কি? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আগের দিন আমি বুঝাইছি যে ধরেন দুইটা ভেক্টরের মাঝখানে যদি ক্যাপ থাকে, যদি আপনারা বলে এ ক্যাপ বি, এর মানে হইল এ আর বি এর মাঝের কোণ এ ও বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আলফা কি? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এই যে এটা পুরাটা। বুঝাইতে পারছি?
আচ্ছা, এবার দেখেন যদি যদি আলফা ইজ ইকুয়াল টু পি ক্যাপ কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, অর্থাৎ ধরেন পি এইদিকে কিউ এইদিকে বিপরীত দিকে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না? ঠিক আছে, এই যে মাঝখানের অ্যাঙ্গেল কত ওস্তাদ? 180 ডিগ্রি না? তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয়, এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ যদি 180 ডিগ্রি হয়, তাইলে আমার আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার কজ 180 ডিগ্রি মান -1, তাহলে এখানে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। আর ইজ ইকুয়াল টু, তাহলে এখানে লেখা যায় পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ওস্তাদ 180 ডিগ্রি হয়, তাহলে তাদের যে লব্ধি হবে ওই ভেক্টর দ্বয়ের বিয়োগফলের বীজগাণিতিক বিয়োগফলের সমান। কিন্তু এই ক্ষেত্রে দেখেন এটা হইল লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম ওস্তাদ, এইটাই আর মিনিমাম লব্ধির সর্বনিম্ন মান। এখন পি মাইনাস কিউ কখন হবে? পি প্লাস কিউ আর কিউ প্লাস পি একই কথা, কিন্তু পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি কি একই কথা না? পি মাইনাস কিউ তখনই হবে when p is greater than q, or q minus p তখনই হবে when q is greater than p। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন এই দুইটারে একসাথে করে জেনারেলি কিভাবে আমরা লিখতে পারি? আর মিন ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। এর মানে কি? এই ডিফারেন্স সাইনের মানে কি? ডিফারেন্স সাইনের মানে যেটা বড় সেটা থেকে বিয়োগ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। সর্বনিম্ন বুঝাইতে পেরেছি ওস্তাদ? বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ারলি জিনিসটা ধরে ফেলছেন না? বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এইবার দেখেন যদি পি লম্ব কিউ হয়, অর্থাৎ পি ক্যাপ কিউ ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ 90 ডিগ্রি। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক কিনা? তাহলে দেখেন লিখতে পারি কিনা? এটা আরেকটা আমার সমীকরণ। এগুলো মুখস্থের কিছু নাই, জাস্ট মাথায় রেখে দেন। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন? এখন লব্ধির মান আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমরা যেটা করব ওস্তাদ সেটা হলো লব্ধির দিক নির্ণয় করব।
কি নির্ণয় করব? লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। ঠিক আছে, ডিটারমাইনিং দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। লব্ধির দিক নির্ণয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা আবার ওই চিত্রটা যেটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে করছিলাম ওইটা আমরা আবার ইউজ করব। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এই যে সামান্তরিক। হ্যাঁ, এখন এই সামান্তরিকরে ওই যে একটু বর্ধিত করছি আমরা। হ্যাঁ, তাহলে এই সামান্তরিকের ও এ বি সি, ঠিক আছে, আর এটা হলো ডি। আমার এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ। এর মাঝখানের পি আর কিউ এর মাঝখানের কোণ পি ক্যাপ কিউ, এটা কি? এটা হচ্ছে আলফা। এখন লব্ধির দিক বলতে কি বোঝায়? লব্ধির দিক, এই দিক কথাটার অর্থ কি? ঠিক আছে, দিক মানে এই লব্ধিটা কি আর না, আর পি এর সাথে অথবা কিউ এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে, এটাই হইল লব্ধির দিক। তাহলে ধরে নিলাম যদি পি এর সাথে অ্যাঙ্গেল তৈরি করে থেটা, ঠিক আছে, আরটা পি এর সাথে, তাহলে আর ক্যাপ পি ইজ ইকুয়াল টু থেটা আমরা ধরলাম, পি এর সাথে অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আপনাদের মনে আছে এডি ইজ ইকুয়াল টু কি ছিল বলেন তো? মনে আছে না? এডি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা আর বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। মনে আছে? এডি কিউ কজ আলফা, বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। এতটুকু মনে আছে না? তাহলে এখন সমকোণী ত্রিভুজ বিওডি তে সমকোণী ত্রিভুজ বিওডি তে দেখেন আপনারা কি দেখতে পাইতেছেন? আমি টানা অনেকক্ষণ পড়াই যাইতেছি, একটা না। দেখেন আপনারা কি আমার ক্লাস দেখতে পাচ্ছেন উস্তাদ? আচ্ছা দেখেন, তাহলে সমকোণী ত্রিভুজ বিওডি তে আমরা এইখানে এইটা কি আমার সমকোণ, ঠিক কি না? এটা যদি সমকোণ হয় তাহলে tan থেটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কোণটা বিডি আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে কি ওডি, ঠিক কি না? তাহলে tan থেটা বিডি মানে কি? কিউ সাইন আলফা
আর ওডি মানে কি, ওডির মধ্যে কি আছে, ও এ আছে, ও এর মান কত পি, আর এডি কত কজ আলফা। তাহলে এইখান থেকে আমার থেটা বের হবে না? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা কখন হবে? যখন লব্ধিটা পি এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে। এই থেটাটা হলো পি এর সাথে, তাহলে থেটা কিউ এর সাথে হইলে কি হবে? এটাই হলো, বাই দ্য ওয়ে, এটাই হলো লব্ধির দিক। সুন্দর পুকি কালার দিয়ে লিখতেছে কিন্তু একটা, লব্ধির দিক, ডাইরেকশন, ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ওস্তাদ, ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট। এখন বললে আপনি কিভাবে টেন ইউজ করলেন? ওমা আপনি আমারে বলেন টেন থেটা ছাড়া আমার অন্য কোনো উপায় আছে এটা বের করার? টেন থেটা সবচেয়ে সহজ না? আমি ভূমির মান জানি, আমি লম্বের মান জানি, তাহলে আমি এই কোণটা বের করে ফেলতে পারবো না? ক্লিয়ার কিনা? তাহলে এখন এইটারে আমি একটু সিম্পলিফাই করে লিখি। তাহলে লব্ধির দিক যদি এইটা এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, এইটা আর, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, আর পি আর আর এর মধ্যবর্তী কোণ থেটা। যখন when থেটা ইজ ইকুয়াল টু পি ক্যাপ আর বা আর ক্যাপ পি, তখন থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আর ধরেন এইটা হইল আমার আলফা এবং কিউ এর সাথে অ্যাঙ্গেল আছে, এটা পি এটা কিউ, থেটাটা কিউ এর সাথে আছে। when theta is equal to q cap r, তখন কি হবে? theta is equal to tan inverse, যেখানে p আছে এখানে q বসাবেন, যেখানে q আছে এখানে p বসাবেন। তাহলে p sin alpha q plus p cos alpha। এখন বলবেন যে আমরা এটা কিভাবে মনে রাখবো ওস্তাদ? এটা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, এটা মনে রাখার সহজ উপায় আছে, এটা মনে রাখার সহজ একটা উপায় আছে। ঠিক আছে, এটা মনে রাখার সহজ একটা উপায় আছে। সহজ উপায়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন এটা মনে রাখার সহজ একটা উপায় আছে। ঠিক আছে, এটা আমি ছোট করে আনি, এরপর আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, মনে রাখবেন। নোট, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখন এটা দিয়ে কি বুঝলাম? সিস্টেম বুঝি। আমরা জানি থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এইটুকু তো ঠিক আছে, এইটুকু আমরা জানি। যার সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যদি পি এর সাথে থাকে কি করবেন? নিচে পি বসাবেন, একলা সিঙ্গেল। তাহলে পি বসায় ফেলছেন, বাকি থাকলো কে? কিউ। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কে? কিউ। তাহলে উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা, এন্ড একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন, শেষ।
ক্লিয়ার? আবার ধরেন কিউ এর সাথে কোণ আছে, অ্যাঙ্গেল আছে কিউ এর সাথে, তাহলে কি বলছি, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, নিচে সিঙ্গেল ভাবে কিউ রে বসাই দিবেন। কিউ রে বসাই দিছেন, বাকি থাকলো কে, বাকি থাকলো পি, তাহলে উপরে পি সাইন আলফা, নিচে পি কজ আলফা, মাঝখানে প্লাস চিহ্ন বসাই দিবেন। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার কিনা? সুন্দর করে বুঝছেন? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, শেষ। মনে থাকবে? মনে থাকবে বস? বুঝছেন? ক্লিয়ার? আমাকে একটু জানান। এরপরে আমরা এখন প্রবলেমে ঢুকবো ওস্তাদ, আমরা এখন প্রবলেমে ঢুকবো, আমরা এখন প্রবলেমে ঢুকবো। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা বস? অল ক্লিয়ার। ক্লাস কি বোরিং লাগতেছে কিনা ওস্তাদ আমাদেরকে একটু বলেন, আমাকে একটু জানান, ক্লাস বোরিং লাগতেছে কিনা? ক্লাস কি বোরিং লাগতেছে আপনাদের? হ্যাঁ, আফরি বলেছে সে সিঙ্গেল। আহ কি কষ্ট, আহা। বোরিং লাগতেছে কিনা আমাকে বলেন। আচ্ছা, ওকে, এইবার দেখেন আমরা প্রবলেমে চলে যাই। প্রথমে তো এগুলা মোয়া, এগুলা ধরেন এক সেকেন্ড, এই যে এমনে করব সলভ হয়ে যাবে, এই যে এমনে করব সলভ হয়ে যাবে। করেন এটা। বলছে যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, ঠিক আছে? তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, লব্ধির মান অধিক নির্ণয় করো। করেন, করেন ওস্তাদ। এটা করার এটা কি করতে হবে? হ্যাঁ, এটা কি করে দিতে হবে আমার? হ্যাঁ, দেখেন সাই করে করে ফেলবো। আমাদের বলছে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটার মান 5 একক, তার একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাই না? কিভাবে করবো ওস্তাদ, কিভাবে করব? আমরা সমীকরণ জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, তাই না? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমাদেরকে বলা আছে পি ইজ ইকুয়াল টু 5, আমাদেরকে বলা আছে কিউ ইজ ইকুয়াল টু 5, দুইটাই 5, আর আলফা ইজ ইকুয়াল টু কত বলা আছে? 120 ডিগ্রি, ঠিক কিনা ওস্তাদ? হ্যাঁ, তাহলে এই জায়গায় কত সুন্দর, আর ইজ ইকুয়াল টু রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 কস 120। আপনি করে দেখবেন এটার মান আসবে 5, এটার মান আসবে 5 একক, ঠিক আছে? এটার মান কি আসবে? 5 একক আসবে। আপনি করে দেখবেন, এটার ভ্যালু আসবে 5 একক। এটার যদি আমি দিক নির্ণয় করি tan থিটা, আমরা কি বলছি? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। আপনি অ্যাঙ্গেল যে কোনো একটার সাথে ধরেন, এটাও 5 ওটাও 5, যে কোনো একটার সাথে ধরেন। তাহলে 5 উপরে কি 5 sin 120 প্লাস 5 cos 120 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 5 sin 120 5 প্লাস 5 cos 120 ডিগ্রি। আপনি ক্যালকুলেট করে দেখবেন, এখানে আসবে 60 ডিগ্রি ওস্তাদ, এখানে আসবে 60 ডিগ্রি। এখন
এই যে এই ম্যাথটা, এটা আসলে কোনো ম্যাথ না, এটা এই যে প্রবলেম, এটা কোনো প্রবলেম না, এটা আমি একটা শর্টকাট করাইলাম, শর্টকাট শিখাবো দেখে এই প্রবলেমটা দিছি। শর্টকাটটা কি? শর্টকাটটা আমরা এখন শিখবো, টুস করে শিখে ফেলবো। শর্টকাটটা কিভাবে শিখবো? টুস করে শিখে ফেলবো। মনে রাখবেন একটা কথা, যদি যদি P ইজ ইকুয়াল টু কিউ এবং আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, যদি P ইজ ইকুয়াল টু কিউ এবং আলফা ইজ ইকুয়াল টু যদি 120 ডিগ্রি হয়, তাহলে P ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। এর মানে কি? P ইজ ইকুয়াল টু কিউ মানে ভেক্টর দুইটার মান সমান। আলফা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা ভেক্টর যে কোনো একটার মানের সমান হবে কি? তার লব্ধির মান। মনে থাকবে, মনে থাকবে ওস্তাদ। এইটা তার মানে এইটা জীবনেও কোনোদিন আপনার রিটার্নে দিবেন, এমসিকিউতে দিবে, এবং দেখা মাত্র আপনি যখন দেখবেন মান সমান কোণ 120, তার মানে যেই মান দেওয়া আছে ওইটাই হবে লব্ধির মান। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর এটার উল্টাটাও কখনো কখনো দিতে পারে। যদি আপনার কোণ চাইতে পারে, যদি P ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। যদি P ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হয়, তাহলে আলফা কি হবে ওস্তাদ? 120 ডিগ্রি হবে। আরেকটা শর্টকাট বলি এখানে। শর্টকাট কি? যদি P ইজ ইকুয়াল টু কিউ হয়, তবে থেটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2 হবে ওস্তাদ। অর্থাৎ মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে এইখানে ধরেন, এইখানে 5 একক কাজ করতেছে, এইখানে 5 একক কাজ করতেছে, 5 একক 5 একক, এটাকে ঠিক সমদ্বিখণ্ডিত করবে। এই পাশে 60 থাকবে, এই পাশে 60 থাকবে। বুঝাইতে পারছি ওস্তাদ? ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা বস? বলেন তো বস, বুঝলেন কিনা? ক্লিয়ার? সুন্দর সুন্দর। আচ্ছা, দেখেন 20 নিউটন মানের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কোনো বিন্দুতে ক্রিয়াশীল। 20 নিউটন মানের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কোনো বিন্দুতে ক্রিয়াশীল। অপর একটি 25 নিউটন মানের বল ওই একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল। আনুভূমিকের সাথে এদের লব্ধির নতি কত? আনুভূমিকের সাথে এদের লব্ধির নতি কত? ঠিক আছে, তাহলে এইখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন কি হবে ওস্তাদ। এখানে আসলে কি বলছে আমাকে দেখেন। আপনি কি কিছু কিছু সময় আপনি কি করবেন, আপনার ডায়াগ্রাম বানাইতে হবে। হ্যাঁ, ডায়াগ্রাম বানাইতে পারলে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। আমাকে বলছে 20 নিউটন মানের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এই যে আনুভূমিক, এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি 20 নিউটন মানের একটা বল দিয়ে দিলেন। ঠিক আছে? আচ্ছা, অপর একটি 25 নিউটনের মানের বল ওই একই বিন্দুতে উলম্বের সাথে, তাহলে 25 নিউটন মানের বল ওই একই বিন্দুতে উলম্ব, তাহলে উলম্বটা আমরা আইকে নেই, এই যে উলম্ব। ঠিক আছে, ওই একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল। এটা হলো 60, উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল। ভালো কথা, উলম্বের সাথে বিপরীত দিকে 25 নিউটন মানের বল, না সরি 25 নিউটন মানের বল এটার সাথে কত কোণ করছে? 30 কোণ করে ক্রিয়াশীল বিপরীত দিকে, উলম্বের সাথে বিপরীত দিকে। ঠিক কিনা? বিপরীত দিকে হয়েছে কিনা?
এখন বলছে আনুভূমিকের সাথে এদের লব্ধির নতি কত। তাহলে এদের লব্ধিটা কোন দিকে থাকবে আপনি বলেন তো? এই পাশে 20, এই পাশে 25, এটা 60 হইলে এটা কত 30। এই দুই পাশে দেখেন, এই পাশেও 30 ডিগ্রি, এই পাশেও 30, কিন্তু কোন মান, বলের মান কোনটা বেশি? এই পাশে 25 বেশি না? তাহলে লব্ধিটা একটু এই দিকে হেলে আসবে না ওস্তাদ? লব্ধিটা একটু এইদিকে হেলে যাবে না? এটা হবে আর। তাহলে আনুভূমিকের সাথে এদের লব্ধির নতি বের করতে বলছে। লব্ধির নতি মানে আনুভূমিকের সাথে যে লব্ধির কোণ কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে এই আর কে এই 20 নিউটনের সাথে কোণটা বের করি। এই কোণটা কি আমার থেটা, ঠিক কিনা? তাহলে এটা আমরা সলভ করি। দেখেন সাই সাই করে আমরা সলভ করব। দেখেন কত সুন্দর করে আমরা সলভ করব। কিভাবে সলভ করব ওস্তাদ? আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু, দেখেন অ্যাঙ্গেল কার সাথে? 20 এর সাথে আমি ধরছি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল 20, বাকি থাকলো কে 25। আর এদের মধ্যবর্তী কোণ কত? এটা 30, এটা 30, তাহলে টোটাল মধ্যবর্তী কোণ কত? এটা কত? মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি না? তাহলে উপরে এখানে থাকতেছে কত? 25 sin 60 প্লাস 25 cos 60, ঠিক। এবার দেখেন থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 25 sin 60 20 প্লাস 25 cos 60। ক্যালকুলেটর চাপবেন, এটার একটা ভ্যালু বের হবে ওস্তাদ। আচ্ছা আফরি কি বলছে? আচ্ছা আমাদের সাথে একজন মানে কি বলবো দাদা বাবু আছে, হ্যাঁ বুঝাই দিব আবার। দেখেন তাহলে এটার ভ্যালু আসে, এটার ভ্যালু আসে 33.67 ডিগ্রি। হ্যাঁ ক্যালকুলেটর চাপেন, দেখবেন 33.67 ডিগ্রি আছে। তো 33.67 ডিগ্রি এতটুকু, তাহলে বাকি থাকে কতটুকু? এতটুকু। এতটুকু কত? 60 ডিগ্রি আমি জানি না। তাহলে আনুভূমিকের সাথে নতি (33.67 plus 60 ডিগ্রি 93.67 ডিগ্রি। এটাই অ্যান্সার। বুঝাই দিচ্ছি ওস্তাদ, ভালো করে বুঝেন, আবার ভালো করে বুঝেন। আমাকে বলছে 20 নিউটন মানের একটা বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কোনো বিন্দুতে ক্রিয়াশীল। এই বিন্দুতে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 20 নিউটন মানের বল আমি আঁকছি। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আমি কি বল আঁকছি? 20 নিউটন বল আঁকছি কি না? তাহলে এখন অপর একটি 25 নিউটন মানের বল ওই একই বিন্দুতে, 25 নিউটন মানের বল এই একই বিন্দুতে কাজ করবে। আগেই আঁকবো না, আগে বুঝি। একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে, এই যে উলম্ব এর সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে, তাহলে উলম্বের সাথে আগে যেই বল ছিল সেই দিকে না, কিন্তু বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে 25 নিউটন মানের বল ক্রিয়াশীল পাইলাম। এখন বলছে আনুভূমিকের সাথে এদের লব্ধি। তাহলে এদের লব্ধি কি হবে? এদের লব্ধির নতি কত, মানে আনুভূমিকের সাথে এদের লব্ধি কত কোণ করে থাকবে বা কতটুকু নত হয়ে থাকবে ওস্তাদ, এটা আমাদেরকে, এটা ঠিক আছে আমাদেরকে বের করতে হবে। ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা কি করছি? প্রথমে দেখেন এইখানে দুইটা ভেক্টর আছে, এই হলো 20 নিউটন 25 নিউটন। মধ্যবর্তী কোণ কত? এটা যদি 60 হয় এইটুকু কত? 30, আর এটা তো 30 কত? টোটাল 60 ডিগ্রি। এদের লব্ধিটা কোন দিকে কাজ করবে? দেখেন এই পাশে 25, এই পাশে 20, এই মাঝামাঝি বরাবর উলম্বের এই পাশেও 30 ডিগ্রি, এই পাশেও 30 ডিগ্রি। তাহলে যেই পাশে বল বেশি, বল যেই পাশে বেশি, লব্ধিটা সেই দিকে হেলে থাকবে। তাহলে এই দিক বরাবর আর, ক্লিয়ার কিনা? বল যেদিকে বেশি, লব্ধি কোন দিকে, সেদিকে হেলে থাকবে। আর তাহলে এই যে এইটার সাথে দেখেন, এই জন্য দেখেন এটাতে 30 ডিগ্রি আসছে, এইটুকু কিন্তু 30 ডিগ্রি, এইটুকু 30, সে আরেকটু এদিকে 30 ডিগ্রি আসছে। দেখেন তাহলে 20 এর সাথে আমি থিটাটা বের করি, আর এইটুকু তো 60 আমি জানি,
20-এর সাথে থেটা বের করছি, এইটুকু 60 তো আমি জানি। তাহলে এখন আমরা যেটা করব তাহলে tan theta ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে ধরছি? 20-এর সাথে। তাহলে 20 নিচে সিঙ্গেল, তাহলে 25 sin 60, 25 cos 60। তাহলে এইখান থেকে tan ইনভার্স এটা বের করছি 33.67 আসছে। এখান থেকে 33.67 এর সাথে 60 যোগ করছি 93.67 ডিগ্রি। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? এবার দেখেন পরের প্রবলেম। কোন বিন্দুতে পি ও 2p মানের সমান মানের দুটি বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। পি এর মান কত? এটা আমাদের কাছে চাইছে। একটু খেয়াল করেন ওস্তাদ, পি এর মান আপনারা বের করতে পারেন কিনা? একটু খেয়াল করেন যে পি এর মান আপনারা বের করতে পারেন কিনা। বলছে কোন বিন্দুতে পি ও 2p মানের বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে পি এর মান কত? করব? করে দিব ওস্তাদ? করে দিব বস? করে দিব? দেখেন করে দিই। বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমাদের পাবলিক লাইভের শেষ, এই মার্চ 27 এর মানে ফ্রি লাইভের লাস্ট লাইভ আজকে, এই যে আমারটা। এখন আপনারা বলেন এটা কি লাস্ট লাইভ হওয়া উচিত না আরো কয়েকটা ক্লাস দরকার? আপনারা বলেন তো আমাকে যে এটা অফিসিয়ালি আমাদের লাস্ট লাইভ, কিন্তু আপনারা একটু আমাকে জানান যে এটাই কি লাস্ট লাইভ হওয়া উচিত নাকি আরেকটা সপ্তাহ আপনারা ক্লাস করতে চান ফ্রিতে? বলেন। আপনারা যদি ফ্রিতে ক্লাস করে আপনাদের ভালো লাগে আপনারা কোর্সে এনরোল করবেন। আপনারা কি আরেকটা সপ্তাহ ক্লাস করতে চান কিনা জানান। আচ্ছা খেয়াল করেন ভালো করে খেয়াল করেন। এখন আমাদেরকে যেটা বলছে পি ও 2p মানের বলের জন্য আমরা যদি লব্ধির মান নির্ণয় করি সেটা কিভাবে হবে? ধরে নিলাম পি এর সাথে অ্যাঙ্গেল আছে, প্রথমটার সাথে পি এর সাথে আমি অ্যাঙ্গেল ধরবো পি এর সাথে। তাহলে tan থিটা দুইটার ক্ষেত্রেই প্রথমটার সাথে অ্যাঙ্গেল ধরবো। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পি নিচে সিঙ্গেল, উপরে কি 2p sin আলফা প্লাস 2p cos আলফা। এটা তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার দেখেন tan থিটা ইজ ইকুয়াল টু বলা আছে এই প্রথমটিকে দ্বিগুণ করে, তাহলে প্রথমটারে দ্বিগুণ করব 2p করব, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করব, তাহলে 2p প্লাস 8 sin আলফা প্লাস 2p প্লাস 8 cos আলফা। এটা 2 নাম্বার সমীকরণ দিব। ভালো করে খেয়াল করেন। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে দিক অপরিবর্তিত থাকে, তার মানে এইটা আর এইটা একই কথা। তাহলে আমি বলতে পারি 2p sin আলফা বাই
p plus twice p cos alpha is equal to 2p plus 8 sin alpha by 2p into 2p plus 8 cos alpha। ঠিক কি না? এটা তো আমি বলতেই পারি না? এবার দেখেন এইখান থেকে sin alpha গণ, তাহলে twice p divided by p plus 2p cos alpha is equal to twice p plus 8 divided by twice p plus 8 cos alpha। এখন দেখেন এইটাকে আমরা twice p plus twice p cos alpha is equal to twice p plus 8 twice p plus twice p cos alpha plus 8 cos alpha গুণ করে দিলাম, লিখতে পারি? অবশ্যই লিখতে পারি ওস্তাদ। এবার দেখেন আমরা যদি আর গুণন করি তাহলে দেখেন এইখানে আসতেছে 4p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos alpha প্লাস 16p cos alpha is equal to, এবার দেখেন এইখানে আসতেছে twice p স্কয়ার প্লাস 8p প্লাস 4p স্কয়ার cos alpha প্লাস 16p cos alpha। ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখেন 16p cos alpha গণ, 4p স্কয়ার cos alpha গণ। ঠিক আছে? তাহলে এই জায়গায় আসতেছে এই twice p স্কয়ারে যদি এই পাশে আনি তাহলে এইখানে আসতেছে 4p স্কয়ার থেকে twice p স্কয়ার গেলে twice p স্কয়ার is equal to 8p। p দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে হলো twice p is equal to 8, তাহলে p is equal to 4। তাহলে p এর ভ্যালু কত? 4। অ্যানসার। বুঝতে পেরেছেন ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা? আপনারা ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? ক্লিয়ার আপনাদের কাছে? ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখেন আমরা আরেকটা প্রবলেমে যাই। হ্যাঁ, এটা একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। এই ম্যাথটা আমি ভুলে মনে হয় এখানে উঠাইছি, এটা তো দরকারই না, এটা 120 ডিগ্রি, এটা তো জানেনি। P is equal to Q is equal to R হইলে আলফা কত? 120 ডিগ্রি। এটা প্রমাণ, এটা জীবনেও আসবে না। ডিলিট। আচ্ছা, বলছে দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান 7 একক, সর্বনিম্ন লব্ধির মান 1 একক। ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়ারত হলে তাদের লব্ধি কত হবে? ঠিক আছে, ছুটি দিব বস, ছুটি দিব। তাহলে লব্ধির সর্বোচ্চ মান 7, সর্বনিম্ন লব্ধির মান 1। তাহলে P প্লাস কিউ, সর্বোচ্চ P
প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত 7, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1, ঠিক কিনা? সর্বোচ্চ মান কত পি প্লাস কিউ না, আর সর্বনিম্ন মান কি পি মাইনাস কিউ, দুইটা। তাহলে 1 প্লাস 2 থেকে আমরা কি পাই বলেন? 1 প্লাস 2 থেকে কি পাই দেখেন, ভালো করে খেয়াল করেন। তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কত 8, তাহলে টুয়াইস পি ইজ ইকুয়াল টু 8, কিউ কিউ চলে যায় না, তো পি ইজ ইকুয়াল টু কত 4। এখন পি ইজ ইকুয়াল টু 4 কে একে বসিয়ে একে যদি বসাই তাহলে কি হবে 4 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7, অতএব কিউ ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4, তো কিউ ইজ ইকুয়াল টু কত 3। ঠিক, এখন বলছে তাদের লব্ধি যদি লম্বভাবে কাজ করে তাদের লব্ধি কত হবে? পি আর কিউ বের হয়ে গেছে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2i পি কিউ কজ, লম্বভাবে কাজ করতেছে না 90 ডিগ্রি, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হবে 5 হবে। বুঝতে পারছেন কিনা বস? বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা প্রবলেম দেখি। দুটি ভেক্টরের মানের অনুপাত 3:5, তাদের লব্ধি 28 নিউটন। ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এটা করাই ছুটি দিয়ে দিব, আপনারা যেহেতু বলছেন ছুটি চাইছেন, এটা করাই দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরের মানের অনুপাত 3:5, তাদের লব্ধি 28। ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, আমাদেরকে এটা বলছে, ঠিক কিনা? তাহলে এটা আমরা বের করব। তাহলে অনুপাত আমার দেওয়া আছে 3:5, তাহলে ধরি প্রথম ভেক্টর thrice x, দ্বিতীয় ভেক্টর 5x, তাদের লব্ধি কত দেওয়া আছে 28 নিউটন, ঠিক কিনা? তাহলে ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 28 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা না? তাহলে পি কত thrice x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 2 ইন্টু thrice x ইন্টু 5x ইন্টু কজ 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত বলছে 60 ডিগ্রি। আচ্ছা, এইবার কি করেন, দুই পাশে স্কোয়ার করে দেন, তো এটা 28 স্কোয়ার, 3 3 কত 9x স্কোয়ার, 5 5 কত 25x স্কোয়ার, cos 60 মান হাফ, হাফ আর 2 কাটা চলে যাবে, তাই না? তাহলে 3 5 কত 15, 15x স্কোয়ার। তাহলে 28 স্কোয়ার আসে হচ্ছে 28 স্কোয়ার হইল আপনার 784, আর এইখানে আসে হইল 49x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 784/49 আসবে হলো 16, 16, তাহলে x ইজ ইকুয়াল টু কত 4। তাহলে প্রথম ভেক্টরের মান আসলে মান হইল কত 3 × 4 কত 15, দ্বিতীয় ভেক্টরের মান 5 × 4 কত 20, এটাই आंसर। বুঝাইতে পারছি? ঠিক আছে, তো আজকে আমি আর সামনে আগাইলাম না,
তো আজকের মতো এখানেই সমাপ্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমি একটা ভুল করে ফেলছি, 3 4 12 15 না, সরি 15 লিখে ফেলছি, সরি 12 হবে, 12 আর 20, 12 আর 20 হবে, সরি 12 আর 20, সরি দুঃখিত।